মায়েরা ইনায়ের ঘরে এসে ইনায়াকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ের সামনে অনেকগুলো চকলেট দেখে মায়েরা ভুরু কুচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতের চিরকুট মায়েরার দিকে এগিয়ে দিলে মায়েরা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলে। কচু। মায়েরা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না। কিন্তু এখানে বলছে ফিরে এসেছে, মানে আগে ছিল। তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই না? আরে না রে বোন, এ লোক চরম বেয়াদব। মায়েরা মুখে হাত দিয়ে বলল, বখাটা ছেলে তোমাকে ডিস্টার্ব করছে। দাঁড়াও, আমি তোমার ভাইকে বিচার দিচ্ছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল। তুমি যাবে ভাইয়ার কাছে? মায়েরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত আচরণ করে, বুঝলে? থাক, যাব না। ইনায়া হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই, এ বখাটে উন্নত মানের। কি বলো, সত্যি? হুম, ভাইয়ার ফ্রেন্ড। মায়েরা বিছানার উপর পা তুলে বসে ভাবভঙ্গিতে বলে, এইবার বুঝলাম, আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনায়া একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলল। পাগলি মেয়ে এসে আমার উঠবি। মায়েরা অবাক হয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলে। উডবিকে ভেতরে ভেতরে পছন্দ করো, ওপরে ওপরে ভাব নিচ্ছ। মায়েরার কথাই ইনায়া থতমত খেয়ে তাকায়। কি ধরিবাজ মেয়ে মায়েরা। মায়েরা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি, বুঝলে? আসলে লোকটা বখাটে, নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনায়া অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। চকলেটে একটা কামড় বসিয়ে বলে, তুমি কি? তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ার মতো। গম্ভীর ভাইয়াকে মানা যায়, কিন্তু বরকে না। মায়েরা হেসে বলল। ওদের মন ভালো নয়। ইনায়া ভুরু কুচকে বলল, তুমি কিভাবে জানলে? ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথে কেন এমন করে বুঝি না আমি। মায়েরা মাথা নিচু করে মলিন মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত নয়। আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়া উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়েরার কথা শুনে ইনায়া অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সেই রাগ থেকে ধূপধাপ দু একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনায়ার চোখ ভিজে গিয়েছে মায়েরার কথা শুনে। মৃদু স্বরে বলে, তুমি নিজ ইচ্ছে বিয়ে করেছিলে ভাইয়াকে? মায়েরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য। কিন্তু তোমার ভাইয়ার চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো। কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50 কি 60 বছরের কারোর সাথে আমার বিয়ে হয়েছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায়া নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ার রাগ একটু বেশি। তুমি কিছু মনে করো না মাইরা, ভাইয়া এমনিতে খুবই ভালো, শুধু তোমার ক্ষেত্রে কেমন যেন বুঝতে পারছি না। মায়েরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো। এই এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি, বুঝলে? ইনায়া চুপ করে রইল। মায়েরা নিজেকে স্বাভাবিক মনে করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলো কি খেতে পারি? তুমি পারমিশন কেন নাও মাইরা? বড় বোন বলো অথচ পর্দের মতো আচরণ করো। মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলে, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছবে না। না থাকলে তোমার কান টানবো। তুমি বড় বোনের কান মলা খাবে। মায়েরা হাসতে লাগলো। ইনায়াও হাসলো মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মেয়েটাকে 90% সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশিই বড় লাগে ইনায়ের কাছে। মায়েরা ফিজিক্স বই নিয়ে বসে আছে। তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনায়ের ঘরে গেল। ইনায়া ফোন স্কল করছিল। মায়েরাকে বই হাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়েরা? মায়েরা মনমরা হয়ে ইনায়ের পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইনায়া মায়েরার বই নিয়ে উল্টে পাল্টে দেখলো। এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল। ভাইয়া পারবে। জাহরা আপুকে তো ভাইয়া পড়িয়েছিল। মায়েরা ভুরু কুচকে বলল, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে। নো প্রবলেম, এসো। না 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 আপু, দরকার নেই। তোমার ভাইয়ার থাপ্পড় খাওয়ার চেয়ে
ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলল, আরে ভাইয়া কিছুই বলবে না, উল্টো তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। মায়েরা বিছানা থেকে নেমে বলে, তুমি তোমার ভাইকে চিনতেই পারোনি আপু। ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি, এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমার, ওয়েট। এরপর দু হাত কোমরে রেখে ইনায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ডান হাত উঁচিয়ে গম্ভীর মুখের অ্যাক্টিং করে বলে, ব্লা 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 স্টুপিড, ব্লা 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 ইডিয়েট, ব্লা 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 ইডিয়েট, ব্লা 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 স্টুপিড। বুঝেছো? স্টুপিড। ইনায়ের চোখ বড় বড় করে মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রা হঠাৎই হাতে গিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। ইনায়া তবদা খেয়ে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে, এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছো আপু? বোঝনি তো, বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথাই বলতে পারে না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে পর লাইনটাই খুঁজে পাবো না, বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা গন্ডার, অনুভূতি নেই। শোনো, সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়াকশনই নেই। আরে মানুষকে মশা কামড় দিলেও তো একটু আউ করে, এই লোকটা তাও নয়। কি একটা অবস্থা! ইনায়া চোখ বড় বড় করে থেমে থেমে বলে। ভাইয়া মায়রা বাম হাতে কোমরে রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ার কথাই তো বললাম। ইনায়া ঢোক গিলে বলে। তোমার পেছনে ভাইয়া। ইনায়ের কথা শুনে মায়রার মুখ শুকিয়ে যায়, মুহূর্তে মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালে দেখলো তার থেকে দুহাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মায়রা ঢোক গিলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়রার পানে গম্ভীর গলায় বলল। তোমাকে থাপড়াতে। সাথে সাথে মায়রার দুহাত দুগালে চলে যায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, না, আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো, ইনায়ের দিকে তাকিয়ে বলে। ফাইজের কল রিসিভ করবি। ইনায়া মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। ইরফান ধমকে বলে। ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে, আমার ঘরে এসো। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে। কেন? ইরফান রেগে বলে। থাপ্পড় দিব তাই, ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে ইনায়ের ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া মায়রার দিকে বই এগিয়ে দিয়ে বলে। ভাইয়ার ঘরে যাও, বুঝিয়ে দেবে। মায়রা মাথা দুদিকে নাড়িয়ে বলে, না আপু, শুনলে না তোমার ভাই আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনায়া বই নিয়ে বিছানা থেকে নেমে বলে, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দেবে এই জন্য যেতে বলেছে, মারলে এক্ষুনি মারতো। মায়রা ভাবলো তাও ঠিক। অতপর ইনায়া হাত ধরে বলল, তুমি আমার পাশে বসে থাকবে, আচ্ছা? ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়রা। ইনায়াকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মায়রা তখনকার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে। সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনায়া হাই তুলছে বারবার। রাত বাজে 11টা। এদিকে মায়রা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে। মায়রার পাশে বসার সুযোগ তার হবে না। এখন তাকে ঘুমাতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়রাকে ঘরের ভেতরে ধাক্কা দেয়। মায়রা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মায়রা হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের উপর। মায়রার পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইনায়াও এখন তাকে আর সঙ্গ দেয় না। বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে, সারা রাত এভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছো, স্টুপিড। মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনে শার্ট নেই। মায়রা এদিক ওদিক তাকিয়ে বলে, আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মাগে চুমুক দেয়, কিছু বলে না। মায়রার মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিছু হবে না। এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টে ঘুরে যেতে নিলে ইরফান তার আগেই এগিয়ে গিয়ে তার ঘরের দরজা লক করে দেয়। মায়রা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাম। মায়রা এগিয়ে গেল। সোফার ছোট টুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরবো না। ইরফান মায়রার কথা পাত্তা দিল না। বই উল্টে পাল্টে দেখে রেগে বলে। জীবনে বই খুলেছিলে? মায়রা আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি, এর পেছনে একটা মহৎ কারণ আছে। আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতেই বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটাও দাগ লাগতে দেইনি। ইরফান বিরক্ত হয়ে মায়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর আর তুমি ফাজলামো করছো এখানে। ইরফানের ধমকে মায়রা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়?
আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে যে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মায়েরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বা হাতে ঘাড় ডলে খানিক চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলে, সেট। মায়েরা ঢোক গিলে আবারও আগের জায়গায় বসে, মুখে হাত দিয়ে আসে। কথা বলা যাবে না। সে মুখ খুললে যে ব্রেক থাকে না, ইরফান একটা জেল পেন নাই, সাথে একটা খাতা মেলে মায়েরাকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো। মায়েরা ভীষণ মনোযোগী হয়ে শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াসভাবে বোঝাচ্ছে। মায়েরা আড়ালে একটু হাসে। ইরফানের দিকে তাকিয়েই বিড়বিড় করে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো। আয় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সে সময় ইরফান মায়েরার দিকে ভুরু কুঁচকে তাকায়। মায়েরাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বোম হয়ে যায়। এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে, আর এই একা একা কথা বলছে। ধমক দিয়ে বলে। হোয়াট হ্যাপেন? মায়েরা থতমত খেয়ে বুকে থুতু দিয়ে বলে, কিছু না কিছু না। ইরফান আড়াআড়িভাবে দুহাত গুজে গম্ভীর গলায় বলে। বোঝাও। মায়েরা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি, তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল। ইরফান রেগে বলে, কিছু বলেছি আমি? মায়েরা খাতার দিকে তাকায়। বর্তনীর অধ্যায় এটা, সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মায়েরা তো এসব ভুলে গিয়েছিল বলেই এসেছিল, কিন্তু এই জায়গায় এসেই মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকেই চেয়ে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল। বিসমিল্লাহ। ইরফান ভুরু কুঁচকে বলে। হোয়াট? মায়েরা মেকি হেসে বলে, প্রিপারেশন নিলাম, শুনুন আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখজোড়ার এক টিচার আর স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এইভাবেই সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে। এটাই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মায়েরা ঢোক গেল, আমতা আমতা করে বলে, উদাহরণস্বরূপ আপনি লালিত চোখের অধিকারী টিচার, আর আমি সেই অসহায় প্যারাময় স্টুডেন্ট। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মায়েরা আবারও আমতা আমতা করে বলল, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথা বলেছি। আর বিজ্ঞান মানেই যুক্তি, যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না, আমিও বলিনি। ইরফান রাগে চিৎকার করে বলে। হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের উপর একটা পাঞ্চ মারে। মায়েরা কেঁপে ওঠে, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথার চুল টেনে ধরলো, আর নিতে পারছে না এই বাচালকে। মায়েরা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়েরার পিছনে গিয়ে দাঁড়ায়। মায়েরা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরার চোখে পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখেই মেয়েটা এত ভয় পাচ্ছে, না জানি তাকে কি করবে। মায়েরা ইরফানের লাল চোখ দেখে আরও চোখ সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না। মায়েরার হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো। এরপর মায়েরার গা ঘেঁষে সেও বসলো। টেবিলের ওপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে মায়েরার মুখে লাগিয়ে দিল। মায়েরা বাধা দিতে চাই। ইরফান মায়েরার 2 হাত পেছনে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। মায়েরা ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্তস্বরে বলে, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে। দ্যাটস ফাইনাল। মায়েরা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুললে ইরফানের মুখের বাঁ পাশটাই তার চোখে পড়ে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকিয়ে বলে, আমার মুখে বোঝাচ্ছি স্টুপিড? মায়েরা চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মায়েরার মুখ থেকে স্কচ টেপ তুলে দেয়, তবে হাত ছাড়ে না। মায়েরাও আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে রাখে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটি ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারাকে দেখে, সালামের উত্তর নেয়। অতঃপর বলে, ফায়াজ কোথায়? ফারা মাথা নাড়িয়ে বলে, ভাইয়ার আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারা রাস্তার দিকে তাকিয়ে বলে। ভাইয়া। কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধ ঢাকে। এই মেয়ে এসো। ফারা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাথে সাথে। তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে, এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারা হাত নেড়ে বলে,
আসছি, বাই। ততক্ষণে শুদ্ধ ফারাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারাইয়ের পাশের মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, লেট করছো কেন? ফারা মাথা নিচু করেই বলল। কেন ডাকছেন? শুদ্ধ ফারাইয়ের দিকে আরেকটু এগিয়ে এসে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারা মাথা নিচু করেই বলে। মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটাও ভদ্রতা। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। গতকাল ইরফানের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেড়া কথা বলেছে, অমনি আর তাকাচ্ছে না। গলা ছেড়ে গম্ভীর গলায় বলল, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার ফারা মাথা তুলে রেগে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফারাইয়ের দিকেই চেয়ে আসে। ফারা রেগে বলে, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো আমায় বিরক্ত করছেন কেন? শুদ্ধ রাগান্বিত স্বরে বলে। থাপ্পড় খাবে মেয়ে, উচ্চ গলা আমার পছন্দ নয়। ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়ি থেকে বসো। ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফারা ভীষণ রেগে যায়। আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুজে আরও খানিকটা এগিয়ে আসে ফারাইয়ের দিকে। ভাবলেশীনভাবে বলে, তোমাকে আমার সাথে যেতে হবে। ফারা আবারও রেগে বলল, আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়। ফারাইয়ের হাত শক্ত করে ধরে। ফারা অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না। পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে বলে। উঠে বসো। ফারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে, ফারা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফারাইয়ের চোখ টলমল করে ওঠে। শব্দ করে গাড়িতে উঠে বসে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর চোখে একবার ফারাইয়ের দিকে তাকায়। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগী স্বরে বলে ওঠে, মেয়ে, ঝাড় ভেতর পুড়ে সেই বুঝে যে পোড়ায় সে বোকা সাজে। ফারা চোখ বুজে আসে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। লং ড্রাইভে যেতে চাইছে। শুদ্ধর কথা শুনে ফারা চোখ মেলে তাকায়। শুদ্ধ স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফারাইয়ের দিকে তাকিয়ে বলে, আমার বইয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছ? কি সাহস, কি সাহস! ফারার ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারা বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধর দিকে তাকালোই না আর। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিছু বলল না। ফারা তার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে শব্দ করে গিয়ে ওঠে, পাখি আমার নিঠুর বড়, মনও বুঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ফারায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বা হাতে সে পানি মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। একসময় দৌড়ে চলে যায় বাসার ভিতর। পেছন থেকে মৃদু সুরে কণ্ঠ ভেসে আসে, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। শুদ্ধ শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটি প্রাঙ্গণে। নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে, আরে আপু, তুমি এখানে? মিশকা মৃদু হেসে এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সামনের ক্যাফেতে চলো, গিয়ে বসি। বলে। মিশকা হেসে বলল, আচ্ছা চলো। ইরফান আয়। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলে, তোরা যা। শুদ্ধ মিশকা একটি ক্যাফেতে বসেছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করার কথা বললে মিশকা নিজেই 2 কাপ কফি অর্ডার করে। মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামলে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফোন স্কল করছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকে মৃদু হেসে বলে। জি আপু। মিশকা 2 হাত জমা করে চোখ বুজে বলে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধর মুখে হাসি লেপটেছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবকতা ভর করে। মিশকা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে, আপু, আমি তোমার ছোট ভাই। মিশকা মৃদু হেসে বলে, ব্যাপার না, বয়সটা ফ্যাক্ট না। তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ? শুদ্ধ চোখ নামিয়ে নেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেই মেয়েটা কি ফারা? শুধু মাথা তুলল না। ফারাহের মুখটা চোখের পর্দায় ভাসতে ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত শুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। মিশকা শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকার থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগেই মিশকা আবারও শব্দ করে বলে, আমি জানি
তোমার উত্তর হ্যাঁ। এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। শুদ্ধ অবাক হয় মিশকার ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হওয়ায় কিছু বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারা মিশকার দিকে রেগে তাকিয়ে আছে। শুদ্ধর খালাতো বোন মিশকাকে ফারা চেনে। কি বুঝলে ফারহা? মিশকার কথায় ফারা রেগে বলে। তুমি গায়ে পড়া মেয়ে, সেটাই বুঝেছি। মিশকা রেগে যায় ফারাহের কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারাহের গাল টেনে বলে, শুদ্ধর থেকে দূরে থাকবে। শুদ্ধ আমাকেই ভালোবাসে, বুঝেছো? বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছো। ফারা রেগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে। মিশকা হাত মুঠো করলো, ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল। এটা আপাতত প্রয়োজন। অতপর মৃদু হেসে বলে, একটু আগেই তো জড়িয়ে ধরলাম। ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিত না? কই দিয়েছে? সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো ভালোবাসি বলেছে? জড়িয়ে ধরেছে? আমার সাথে সবই হয়েছে অশুদ্ধর। ফারাহের মাথা নিচু, চোখের কোণে পান। আসলে তো শুদ্ধ তাকে ভালোবাসে বলেনি, জড়িয়ে ধরা তো দূর, হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কাও দিল না। মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারহা, আর কি শুনবে? সব মানে বোঝো? বিয়ের পর যা হয়, যে সব হয়েছে প্রায়। বুঝছো তো আমাদের কত গভীর প্রেম। ফারা আর নিতে পারলো না, হনন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পেছন থেকে ফারাহের ফ্রেন্ডরা ডাকে তাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগেই শুদ্ধ দৌড়ে যায় ফারাহের দিকে। ফারাহকে জোরে টান দিয়ে নিয়ে আসে। ফারা শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীতস্বরে বলে, ফারা, ঠিক আছো? ফারা দ্রুত শুদ্ধ থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্ট হতে পারতো। ফারা বা হাতে চোখ মুছে বলে, হলে হতো, তোমার কি? যাও, ভেতরে তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে। আমার কাছে কি? শুদ্ধ ভুরু কুচকে বলে। মানে, কে আমার প্রেমিকা? ফারা কিছু বলে না, উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে। ফারা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠ অসহায়ত্ব। ফারা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে। এসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুদ্ধ ফারাহের দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ খুবই অপমানিত বোধ করে রেগে বলে, ফারা, তুমি কি বলছো জানো? ফারা আবারও চেঁচিয়ে বলে, জানি জানি, যার সাথে শুয়েছো তার কাছে। কথাটা শেষ করার আগেই শুদ্ধ ফারাহের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারা উল্টে পড়তে নিলে ফারাহের এক ফ্রেন্ড এসে ফারাহকে আঁকড়ে ধরে। শুদ্ধ চোখ মুখ শক্ত করে তাকায় ফারাহের দিকে। ফারাহকে মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে। শুদ্ধ রেগে ফারাহকে তার দিকে এনে ফারাহের ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তোর সাহস হয় কি করে ওকে টাচ করার? ফারা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই? ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে আমি। কথাটা বলে ফারা তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে, ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফারাহের ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আসে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ফারাহের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই ইহন জীবনে হয়নি বোধহয়। ফারা আর কিচ্ছু বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। 2 বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। ফারাহের জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই। শুদ্ধর জীবনে মিশকা নামের সেই মেয়েও নেই, তার বিয়ে হয়ে গেছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারাহের মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারাহকে, সে জানে তার ভুল ছিল। তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধের মনে হয় রেগে 2টো থাপ্পড় দেয়া বেটার, যেমনটা ইরফান করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে যায় না, সারা জীবন থেকে যায় সে ক্ষত। ফারা সেদিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠে আসে। দেখা হলে এভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটোনে শুদ্ধর ধ্যান ভাঙে। ঝাপসা চোখে কয়েকবার পলক ঝাপটালো। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারাকে 2 বছর আগেই পেয়ে যেত, কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামলে কল রিসিভ করলো। ওপাশ থেকে ফাইজ বলে, ভেতরে আই। শুদ্ধ মৃদুস্বরে বলে। শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আই শোয়ার ফাইজ, তোর ঘাড়তেরা বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব। আমাকে 2 বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করলো মেয়েটা, আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর তেরামি ছোটাবো আমি। কথাগুলো বলে কল কেটে
ফোন ছুঁড়ে মারলো পাশের সিটে। অসহ্য লাগছে তার সবকিছু। ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বলবে না যে? তারেক নেওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মায়েরাকেই মেনে নেবে ইনশাল্লাহ। রুমানিয়াজ জাহারার কথা বলতে চাইল, কিন্তু তার মন সায় দেয় না এতে। জাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে। সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, ব্যাপারটা কেমন যেন। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেই হয়তো এটা মানবে না। রুমানিয়াজ আর সাহস করলেন না এই ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছেই ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর জাহারা চলে গিয়েছে, ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার। ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে। সব রেডি করেছো? রুমানিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে। দেখছি। রুমানিয়াজ রান্নাঘরে গিয়ে মায়রাকে দেখে বলে, কি করছো এখানে? মায়রা মাথা নাড়ল। কিছু না। রুমানিয়াজ মায়রার দিকে তাকালো। মেয়েটা একটি সুতি 3 পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বললেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলে মায়রা তার শাশুড়ির পিছু পিছু যায়। রুমানিয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়রার হাতে দেয়। মায়রা ভুরু কুচকে চেয়ে আছে শাড়ির দিকে। এটা দিয়ে তার কি কাজ? তার ভাবনাকে স্থির করতে রুমানিয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ আসবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। মায়রার মনে পড়ে যায়, আজ তো ইনায়ার শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা। তবে সে শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পানে যে অসহায় কণ্ঠে বলে, আন্টি, আমি তো শাড়ি পরতে পারি না। রুমানিয়াজ রেগে বলেন, আমি তোমার আন্টি। মায়েরা আমতা আমতা করে বলে। সরি মা। রুমানিয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মায়েরার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়েরার হাতে দিয়ে বললেন, এই দুটো পরে এসো, যাও। মায়েরা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে। কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে। রুমানিয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়রাকে। শাড়ি পরানো সম্পূর্ণ করে মায়রার পানে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন জলজল করছে। মায়রার সিল্কি চুলগুলো কোমরের নিচ অব্দি ঠাঁই পেয়েছে। রুমানিয়াজ মনে মনে পড়লেন, মাশাআল্লাহ। মায়েরা শাড়ি পরে ভীষণ আনইজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবু অস্বস্তি হচ্ছে। মায়েরা রুমানিয়াজের দিকে তাকিয়ে হেসে বলে, শাশুড়ি মা, আমাকে কি ভালো লাগছে? রুমানিয়াজ ভুরু কুচকে তাকায় মায়রার দিকে। শাশুড়ি মা, এটা কেমন সম্বোধন? তিনি ছোট করে বললেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলো। আসলেই সুন্দর লাগছে তো। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আয় হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে। পেছন থেকে তারেক নেওয়াজ ঘরে আসতে আসতে বলে, আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর। আজ সেটা 1000 গুণ বেড়ে গিয়েছে। শ্বশুরের গলা পেয়ে মায়েরা কিছুটা লজ্জা পায়। আয়না থেকে দূরে সরে আসে, আমতা আমতা করে বলে, বাবা, আমি যাই। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ের ঘরে গিয়ে দেখে ইনায় একা একা শাড়ি পরছে। মায়েরা দৌড়ে ইনায়ের কাছে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটার মনেই নেই সে শাড়ি পরেছে। মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আধখোলা শাড়ির দিকে তাকায়। ইনায় হেসে বলে, মায়েরা তোমায় অনেক সুন্দর লাগছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ের দিকে ধীর পায়ে এগিয়ে বলে, খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরাতে পারো? ইনায় হেসে বলে, পারবো না কেন? এটা কি এমন কঠিন কাজ? কথাটা বলে তার আঁচল ঠিক করে মায়রার কুচি ঠিক করে দেয়। আরও কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। মায়রা একটু হেঁটে বলে, আপু, এবার মনে হচ্ছে খুলবে না। ইনায় মৃদু হাসে। মায়রা ইনায়ের হাত ধরে বলে, আপু, তোমার কি আজকেই বিয়ে হবে? বাড়ি সাজালো না যে? ইনায় লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়। আলতো হেসে বলে, বিয়ের ডেট ফিক্স করতে আসছে, আজ বিয়ে নয়। মায়েরা ইনায়কে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস আপু। ফাইজ, ফারহা, শুদ্ধ ইরফান সহ তারেক নেওয়াজ ও ফাইজের বাবা মা আর ফাইজের এক মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত। তারেক নেওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ঝেড়ে বললেন, তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল। শুদ্ধ হঠাৎই বলে ওঠে, মামা, ফাইজ বিদেশ থেকে ফেরায় আমরা বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রেখেছি। পাশ থেকে ফাইজ বাঁকা চোখে তাকায় শুদ্ধর পানে। তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, শালা বেয়াদব, মিথ্যা বলতে একটুও বাচ্চা না। না, বাচ্চা না, মির্জাফরের দল। বলেছি তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমায় দে, এরপর আমার বোনকে পাবি। ফাইজ রেগে যায়। অপর পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না, বলে দিচ্ছি না। ইরফান বিরক্ত হয়ে ফোন স্কল করছে। ফাইজ অসহায় চোখে তারেক নেওয়াজের দিকে তাকায়। পাশ থেকে শুদ্ধ বলে,
আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফাইজের কাজের খুব চাপ। ফাইজ রাগে হাতের আঙুল পাকায়, নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, আমি একদম ফ্রি।